তো মুভির শুরুতে আমরা দেখতে পাবো আমাদের মুভির হিরো গ্রে তার গাড়ি ঠিক করছে। এটা ভবিষ্যতের দুনিয়া, বেশিরভাগ মানুষই ইলেকট্রনিক কার ব্যবহার করে থাকে, কিন্তু আমাদের গ্রে পুরনো মডেলের গাড়িগুলোকে রিপেয়ার করে সেগুলোকে বিক্রি করে। ওর গাড়ি রিপেয়ার করা শেষ হয়, সেই মুহূর্তে ওর স্ত্রী চলে আসে আশা। ওর স্ত্রী অনেক বড় একটা ইলেকট্রনিক কোম্পানির হয়ে চাকরি করে। ওর স্ত্রী গাড়ি থেকে নেমে বাসায় আসার পর দুজন মিলে কিছুক্ষণ দুষ্টামি করে। এরপরেই গ্রে আশাকে বলে, তুমি আমার সাথে যাচ্ছ, আমি গাড়িটাকে ডেলিভার করতে যাব। আমি যার কাছে গাড়িটাকে ডেলিভার করতে যাব তার বাসাটা তোমার দেখার দরকার। ওরা দুইজন মিলে রওনা করে গাড়িটাকে ডেলিভার করার জন্য। ওরা দুইজন গ্রে এর গাড়িতে করে যাচ্ছিল এবং আশার ইলেকট্রিক গাড়িটা ওদেরকে পিছু পিছু ফলো করছিল। ওরা সমুদ্রের তীরে এসে পৌঁছায়, যেখানে শুধুমাত্র দুইটা পাথর তোলা ছিল। আশা জিজ্ঞাসা করে, তার মানে এই লোক কি পাথরের মধ্যে থাকে? নায়ক বলে, তুমি ঠিক বলেছ, সেখানে মাটির নিচে গুপ্ত রাস্তা তৈরি করা আছে। ওরা সেই রাস্তা দিয়ে ভিতরে নেমে আসে এরনের বাসায়। ওরা আসার পরেই দেখতে পায় এরন নিজস্ব মেঘ তৈরি করছে। হঠাৎ করে গ্রে এরনকে বলে, আমি আমার স্ত্রীকে নিয়ে এসেছি, আসো পরিচয় করিয়ে দিই। ওর স্ত্রী এরনকে আগে থেকেই চেনে, কারণ এরন ওর স্ত্রীর মতোই বিশাল বড় একটা ইলেকট্রনিক কোম্পানির মালিক। তখনই এরন ওদেরকে এমন একটা চিপ দেখায় যেটার নাম হচ্ছে এস্টেম, এবং বলে এস্টেম পৃথিবীর এমন কিছু নেই যেটা সে করতে পারবে না। ওর ভিতরে সব ধরনের ক্ষমতা আছে, ও একটা ডিজিটাল ব্রেন। ওরা দুইজন গাড়িটাকে ডেলিভার করার পর আশার ইলেকট্রিক গাড়িতে করে বাসায় পৌঁছাচ্ছিল। তখন গিয়ে আশা গ্রে এর উপরে চলে আসে এবং ওকে কিস করা শুরু করে। হঠাৎ করে গ্রে গাড়ির জানালা দিয়ে লক্ষ্য করে যে ওরা যেই দিকে যাচ্ছে সেই রাস্তাটা ভুল। ও আশাকে বলে যে আমরা ভুল রাস্তায় যাচ্ছি। তখন দুইজন মিলেই গাড়িকে থামতে বলে, কিন্তু গাড়ি কোনোভাবেই থামছিল না। গাড়ি বলছিল অটো ড্রাইভের মধ্যে সমস্যা দেখা দিয়েছে। গাড়ির স্পিড আস্তে আস্তে বেড়েই যাচ্ছিল। একটা পর্যায়ে গিয়ে যখন গ্রে বুঝতে পারে গাড়িটা ক্রাশ করবে, তখন গিয়ে ও আশাকে সিট বেল্টের মাধ্যমে বেঁধে দেয় এবং গাড়িটা সাথে সাথে ক্রাশ করে। গ্রে অনেক গুরুতরভাবে আহত হয়। সাথে সাথেই সেখানে একদল সন্ত্রাস চলে আসে। তারা গাড়ির দরজা খুলে আশাকে এবং গ্রেকে গাড়ির মধ্য থেকে বের করে। ওদের দুইজনকে যখন হুমকি দেওয়া হচ্ছিল, তখনই সেখানে পুলিশদের একটি ড্রোন এসে পৌঁছায়। ড্রোন সবকিছু রেকর্ড করা শুরু করে। দুইজন মিলে গ্রে এর মাথায় বন্দুক ধরে ওকে আটকে রেখে একজন আশার বুকে ছুরি মেরে দেয় এবং আশাকে ওইখানে মেরে ফেলে। তখনই একটি ইলেকট্রনিক গান ব্যবহার করে গ্রে এর ঘাড়ে গুলি করা হয়। গ্রে এর হাতের আংটি, মানিব্যাগ থেকে শুরু করে টাকা পয়সা সবকিছু ওরা নিয়ে সেখান থেকে চলে যায়। গ্রে ওর চোখের সামনে দেখতে পায় আশা মারা যাচ্ছে, কিন্তু ও কিছুই করতে পারে না। যখন আশা মারা যায় ও কান্না করতে থাকে। কিছুক্ষণ পরেই সেখানে পুলিশ এসে পৌঁছায়। তারপরেই আমরা দেখতে পাবো গ্রে হাসপাতালে ভর্তি আছে, খুব গুরুতর অবস্থায়। 3 মাস হাসপাতালে থাকার পর গ্রে হাসপাতাল থেকে বাসায় পৌঁছায়। ওর ঘাড়ের ভিতরে যে গুলিটা করা হয়েছিল সেই গুলির মাধ্যমে ওর শরীরের সাথে ওর ব্রেনের সব ধরনের কানেকশন বন্ধ হয়ে গেছে। ও জীবিত আছে ঠিকই, ও শুধু মাথাটাকেই নাড়াতে পারে। ও ওর হাত পা এগুলোর কোনোটাই নাড়াতে পারে না বা ব্যবহার করতে পারে না। যেহেতু ও হাত পা নাড়াতে পারে না, তাই ওর বাসার মধ্যে এক ধরনের ডিজিটাল মেশিন লাগানো হয়েছে, যে মেশিন মুখের আদেশের মাধ্যমেই তোমার জন্য জুস তৈরি করতে সক্ষম, ঔষধ বানাতে সক্ষম। ওকে একটা ইলেকট্রনিক হুইল চেয়ার দিয়ে দেওয়া হয়েছে। এই হুইল চেয়ারটাও ওর মুখের কমান্ডেই চলে। ও অসুস্থ অবস্থায় যখন বিছানায় পড়ে থাকে, তখন প্রতিদিন ওর মা এসে ওকে গোসল করায়, ওর হাত পা মুছে দেয়, দাড়ি মজিগুলো কেটে দেয়। এক পর্যায়ে গিয়ে ও কান্নায় ভেঙে পড়ে। গ্রে ওর মাকে নিয়ে থানায় আসার সিদ্ধান্ত নেয়। ওর স্ত্রীকে হত্যার কেসের দায়িত্ব এসেছে ডিটেকটিভ কোর্টেজের হাতে। কোর্টেস ওদেরকে থানার ভিতরে নিয়ে আসে এবং বসতে বলে। গ্রে জিজ্ঞাসা করে, আমার স্ত্রীকে কে মেরেছে, আপনারা কি তাদেরকে খুঁজে বের করতে পেরেছেন? কোর্টেস বলে, আমরা এখনো খুঁজে যাচ্ছি। তখন গ্রে রাগান্বিত হয়ে বলে, এত সব ডিজিটাল টেকনোলজি, আকাশের মধ্যে এত সব ড্রোন উড়ে বেড়াচ্ছে, কিন্তু এগুলো কোনো কাজেরই না। রাগান্বিত অবস্থায় গ্রে সেইখান থেকে বাসায় চলে আসে। গ্রে ওর ঔষধের ডোজটি নেয়। হঠাৎ করে গ্রে এর মনে হয় যে অতিরিক্ত ঔষধের ডোজ নিয়ে ও মারা যাবে, তাই ইচ্ছাপূর্বক ও একের পর এক কমান্ড দিতে থাকে এবং রোবট ওকে ঔষধ দিতেই থাকে। এক পর্যায়ে গিয়ে ও অতিরিক্ত ঔষধের ডোজের জন্য অজ্ঞান হয়ে যায়। পরের দিন ও আবারও হাসপাতালে জ্ঞান ফিরে পায়। তখন সেইখানে হঠাৎ করেই অ্যারন এসে পৌঁছায়। গ্রে অ্যারনকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? অ্যারন বলে, যদি আমি তোমাকে বলি, আমি তোমাকে এমন কিছু অফার করতে পারবো যেটা তোমার খুবই প্রয়োজন। আমি তোমাকে যেই কম্পিউটার চিপ দেখিয়েছিলাম যার নাম ছিল এস্টেম, সেই এস্টেম যদি আমি তোমার শরীরে লাগিয়ে দেই, তাহলে তুমি তোমার হাত পা ব্যবহার করতে পারবে। এস্টেম তোমার শরীরের সাথে ব্রেনের সবগুলো কানেকশন জোড়া দিতে পারবে, কিন্তু এই অপারেশন গোপনে হবে এবং আমার বাসায় হবে, এই ব্যাপারে তুমি কাউকে বলতে পারবে না। গ্রে ওকে না করে এবং বলে, আসলে আমি জীবিত হতে চাচ্ছি না, আমি চাচ্ছি মারা যেতে। তখন গিয়ে অ্যারন বলে, যদি তোমার স্ত্রী বেঁচে থাকতো তাহলে সে কি চাইতো? গ্রে তখন কিছুক্ষণ চিন্তা ভাবনার পর সিদ্ধান্ত নেয় এবং অ্যারনের সাথে যোগাযোগ করে অ্যারনের জায়গায় যায়। গ্রে এর অপারেশন শুরু হয়। অ্যারনের নিজস্ব বাসার মধ্যে কিছু স্পেশাল ডাক্তারদেরকে নিয়ে ওর অপারেশন শুরু করা হয়। ওর ঘাড় কেটে সেই ঘাড়ের ভিতরে স্টেমকে ঢুকিয়ে দেওয়া হয়। পরের দিন যখন গ্রে তার জ্ঞান ফিরে পায়, তখন গ্রেকে বলা হয়, তুমি তোমার হাত পা নাড়ানোর চেষ্টা করো। তখন গিয়ে গ্রে দেখতে পায় ওর হাত নড়া শুরু করছে। অ্যারন ওকে বলে, এবার তুমি দাঁড়ানোর চেষ্টা করো। তখন গ্রে লাঠির ভর নিয়ে দাঁড়ালেও
আস্তে আস্তে ওর শরীর মুভ করা শুরু করে এবং ও লাঠি ছেড়ে পুরোপুরি দাঁড়াতে সক্ষম হয়। অ্যারন ওকে বলে, এই ব্যাপারে তুমি কাউকে বলতে পারবে না, তাই তুমি আমার সাথে একটা কন্ট্রাক্ট সাইন করো। যদি তুমি কাউকে বলো তাহলে ওরা তোমার শরীর থেকে স্ট্যাম্পকে খুলে নেবে এবং তুমি আবারও আপাইজ হয়ে যাবে। দেখতে পায় ও খুব গতির সাথে দৌড়াতে পারছে। গ্রে জিজ্ঞাসা করে, আমার শরীর নাড়াচ্ছে কে? তখন গিয়ে অ্যারন বলে, তুমিই নাড়াচ্ছ, তোমার ব্রেইন স্ট্যাম্পকে সিগন্যাল দিচ্ছে এবং স্ট্যাম্প তোমার বডিকে পরিচালনা করছে। গ্রে বাসায় এসে পৌঁছায়। ওর কাছে একটি নোটিফিকেশন আসে যে ডিটেকটিভ কোর্টেজ ওকে কেসের ফাইলগুলো পাঠিয়েছে। ও কেসের ফাইলগুলোকে খুলে নিয়ে বসে এবং পুলিশদের ড্রোনে নেওয়া সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজটাকে দেখা শুরু করে। ও ভেবে পাচ্ছিল না কিভাবে ওদেরকে খুঁজে বের করবে। তখনই হঠাৎ করে ওর মাথার ভিতরে একটা আওয়াজ আসে যে আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ও ভয় পেয়ে যায় যে কে কথা বলছে। ও হ্যালো বলে এবং আবারও জবাব আসে, বলে কে কথা বলছে? তখন গিয়ে স্টেম বলে যে আমি তোমার শরীরের ভিতরে থাকা সিস্টেম, আমি তোমার সাথে কথা বলছি। একটু সময়ের জন্য গ্রে এর কাছে মনে হয় ও পাগল হয়ে গেছে। স্টেম বলে, না তুমি পাগল হওনি, তুমি ঠিক আছো। ও বলে, তুমি সবসময় আমার মাথার ভিতরে ছিলে, তোমার কি কথা বলা খুব জরুরি? তুমি চুপ করো। তখন গিয়ে স্টেম চুপ হয়ে যায়। ও কিছুক্ষণ চুপচাপ থাকার পর ও আবারও জিজ্ঞাসা করে, তার মানে আমি পাগল নই? তুমি আবারও কথা বলতে পারো? এবং স্টেম আবারও কথা বলা শুরু করে। তখন গিয়ে স্টেম বলে যে আমি তোমাকে সাহায্য করতে পারি। ওই ড্রোন ফুটেজের মধ্য থেকে আমি এমন কিছু তোমাকে খুঁজে বের করে দিতে পারবো যেটা তোমার খালি চোখ দেখতে পারবে না। তখন গিয়ে স্টেম গ্রেকে বলে যে তোমার স্ত্রীকে যে গুলি করেছে তার হাতে কোনো গান ছিল না। আরো কিছুক্ষণ সেই ভিডিও ফুটেজটি দেখার পর স্টেম বলে, তোমার স্ত্রীকে যারা মেরেছে তাদের একজনের হাতে একটা ট্যাটু দেখা যাচ্ছে। গ্রে বলে, ট্যাটুটা খুবই ছোট, আমি খালি চোখে সেটাকে দেখতে পারছি না। তখন স্টেম বলে, আমি তোমার হয়ে ট্যাটুটাকে আর্ট করে দিতে পারবো। স্টেম ওকে বলে, তুমি তোমার হাতকে আমার কন্ট্রোলে দিয়ে দাও। তারপরে ওর হাত অটোমেটিক্যালি সেই ট্যাটুটাকে আর্ট করে। গ্রে বলে, আমি এই ট্যাটু আগেও দেখেছি, এটা মিলিটারিদের ট্যাটু, কিন্তু আমি এটাকে পড়তে পারবো না। তখন স্টেম বলে, আমি পড়তে পারবো, ট্যাটুটাকে তোমার চোখের সামনে ধরো। স্টেম ওই ট্যাটু থেকে সেই মিলিটারি পার্সনের নাম এবং ঠিকানা বের করে। গ্রে ডিটেকটিভ কর্টেসকে ওই খুনির ঠিকানা জানানোর জন্য তাকে ফোন দেয়। তখনই স্টেম বলে, তুমি কাউকে আমার সম্পর্কে বলতে পারবে না, মনে আছে তো? তখন গ্রে সেই ফোনটাকে কেটে দেয়। স্টেম বলে, আমাদেরকে আগে কনফার্ম হতে হবে, আমরা নিজেরাই ওইখানে যাব, আমরা আগে শিওর হব যে এটাই সেই ব্যক্তি, তারপর আমরা ডিটেকটিভ কর্টেসকে জানাবো। পরের দিন সকালে গ্রে হুইল চেয়ারে করে সেইখানে চলে আসে। ওই খুনি যখন বাসা থেকে বের হয়ে যায় তখন গ্রে ওর হুইল চেয়ারটাকে লক করে ওই ব্যক্তির বাসায় ঢুকে আসে। স্টেম ওকে বলে জুতা খোলার জন্য, ও জুতা খুলে রেখে দেয়। গ্রে তখন এভিডেন্স সার্চ করা শুরু করে। ওইখানে একটি ইলেকট্রনিক টেবিল ছিল। ওই টেবিলের মধ্য থেকে ফোনের মেসেজগুলোকে পড়ার পর একটি বারের ঠিকানা বের হয়ে আসে, যেই বারের একজন ব্যক্তির সাথে ও সবসময় কথা বলে। ও ঘরের ভিতরে যখন সার্চ করে যাচ্ছিল সেই সময় গাড়ির আওয়াজ শুনতে পায় এবং সেই খুনি ওর বাসায় চলে আসে। ওরা লুকিয়েছিল, ঠিক তখনই ওই খুনিটি একটা আয়নার ভিতরে নায়ককে দেখতে পায়। খুনিটি ওকে চিনতে পারে, বলে যে তোমার স্ত্রীকে আমি খুন করিনি, যে খুন করেছে সে অন্য কেউ। তখন গ্রে বলে, কোনো তফাৎ নেই, কারণ তুমি সেইখানে ছিলে। যখন ওই খুনিটি গ্রেকে গলা চেপে একেবারে মেরে ফেলবে তখন গিয়ে স্টেম বলে, আমি তোমাকে সাহায্য করতে পারবো, তুমি তোমার শরীরের কন্ট্রোল আমাকে দিয়ে দাও। গ্রে বলে, ঠিক আছে, পারমিশন গ্রান্টেড। তখন ওর শরীর অটোমেটিক্যালি কাজ করা শুরু করে। ও নিনজাদের মতো ফাইট করা শুরু করে। ও প্রতিবারই ওই খুনিটির অ্যাটাকটাকে আগে থেকেই বুঝতে পারে এবং সেইখান থেকে সরে গিয়ে ওই খুনিটাকে আঘাত করা শুরু করে। এক পর্যায়ে গিয়ে খুনিটি ওর হাতে একটি চাকু তুলে নেয়। ও ছুরির প্রতিটি আঘাতকে অটোমেটিক্যালি ডজ করে সেইখান থেকে আরেকটি ছুরি তুলে নিয়ে ওই খুনিটির হাতে মেরে দেয়। স্টেম আবারও খুনির দিকে এগিয়ে আসে। ও চাকুটিকে নিয়ে খুনিটিকে সেইখানে বসিয়ে খুনিটির মুখটাকে হা করে চাকুটাকে ঢুকিয়ে দেয় এবং ওকে ওইখানে মেরে ফেলে। সাথে সাথে স্টেম গ্রেকে বলে যে তোমার শরীরের সম্পূর্ণ কন্ট্রোল আবারও তোমার হাতে চলে গেছে। গ্রে লাইফে প্রথম কোনো ব্যক্তিকে খুন করেছে। ও হঠাৎ করেই বমি করা শুরু করে এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। ও ভাবতে থাকে কি করবে। ও কিছুক্ষণ ভাবার পর কোনো রাস্তা না পেয়ে আবারও স্টেমকে জিজ্ঞাসা করে, আমি এখন কি করতে পারি? তখন স্টেম ওকে বলে, এই বাসার মধ্য থেকে তোমার সব ধরনের ফিঙ্গারপ্রিন্টগুলোকে মুছে ফেলতে হবে। গ্রে বলে, আমি এই বাসায় ঢোকার পর কি কি ধরেছি সেটা তো আমার মনে নেই। তখনই স্টেম বলে, আমি লিস্ট করে বলতে পারবো তুমি কোন কোন জিনিসে হাত দিয়েছো এই বাসায় ঢোকার পর। ওরা সব এভিডেন্স সেইখান থেকে পরিষ্কার করার পর চলে যায়। সেই লাশ এসে পৌঁছায় পোস্টমর্টেমে। সেইখানে একজন ডাক্তার ডিটেকটিভ কর্টেসকে জানায়, যেই ব্যক্তিটি মারা গেছে তার পুরো শরীরের ভিতরে আমি তার খুঁজে পেয়েছি এবং ইলেকট্রনিক ডিভাইস খুঁজে পেয়েছি। তার হাতের ভিতরে একটি বন্দুক ফিট করা আছে যেটা তার শরীরের মধ্যে। এইটা জানার পর ডিটেকটিভ কর্টেস চিন্তিত হয়ে পড়ে। এদিকে এরন গ্রেকে অনেক বকাবকি করে। এরন গ্রেকে বলে, আমি তোমাকে ট্র্যাক করতে পারি, তুমি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ সেইটা আমি দেখতে পারি। তোমার শরীরের মধ্যে কোটি কোটি টাকার আমার একটি ইলেকট্রনিক ডিভাইস আছে। তুমি কি মনে করছো তুমি ওকে নিয়ে কাউকে খুন করবে এবং পুলিশরা এটা জানতে পারবে না, খুঁজে বের করতে পারবে না? স্টেমের কথা শুধুমাত্র গ্রে শুনতে পারে। স্টেম গ্রেকে বলে যে ও আমাদের সম্পর্কে সবকিছু জেনে গেছে, ওর কাছে মিথ্যা বলো না। তখন গিয়ে গ্রে এরনকে বলে যে তুমি আমাকে কখনোই বলনি যে ও আমার মাথার মধ্যে কথা বলবে, এইটা আমাদের চুক্তির মধ্যে ছিল না। অন্যদিকে ডিটেকটিভ কর্টেস সে মৃত ব্যক্তির বাসার সামনে দিয়ে গ্রেকে হুইল চেয়ারে বসে যেতে দেখতে পায় একটি ড্রোন ফুটেজের মাধ্যমে।
অপরদিকে এরন গ্রেকে বলে, এটি তোমার খেলনার বস্তু নয়, তুমি ওকে কনফিউজ করবে না, তোমার নিজের ডিটেকটিভ সাজার কোনো প্রয়োজন নেই। পরের দিন ডিটেকটিভ কোর্টেজ গ্রে এর সাথে কথা বলার জন্য চলে আসে গ্রে এর বাসায়। গ্রেকে জিজ্ঞাসা করে যে যেই মুহূর্তে সেই লোকটি মারা গেছে সেই মুহূর্তে তুমি ওইখানে কি করছিলে, আমি তোমাকে হুইল চেয়ার অবস্থায় ওইখানে দেখতে পেয়েছি। তখন এস্টেম গ্রে এর মাথায় বলছিল যে তুমি জবাব দেওয়ার সময় অন্যদিকে তাকাবে না, তাহলে ও বুঝতে পারবে তুমি মিথ্যা বলছো। গ্রে বলে, আপনি বলেছেন আমাকে সাহায্য করার জন্য, তাই আমি সাহায্য করার চেষ্টা করছি। হ্যাঁ, আমি ওইখানে গিয়েছিলাম, কিন্তু কিভাবে ওই ব্যক্তি খুন হয়েছে সেটা আমি বলতে পারি না। ডিটেকটিভ কোর্টেস সেইখান থেকে চলে যায়। ডিটেকটিভ সেইখান থেকে চলে যাওয়ার পরে ওরা সেই গ্রুপের দ্বিতীয় ব্যক্তিকে খোঁজা শুরু করে দেয় এবং দ্বিতীয় ব্যক্তিকে খোঁজার জন্য ওরা যায় সেই বারে, যেই বারের এক ব্যক্তির সাথে ওই খুনিটি সব থেকে বেশি কথা বলেছে। ও হুইল চেয়ার নিয়ে এসে সেই বারের মধ্যে এসে পৌঁছায়। সেইখানে জিজ্ঞাসা করে যে এইখানে থাকা ব্যক্তিদের মধ্যে একজন মানুষ আছে যে আমার স্ত্রীকে মেরেছে, তার নাম হচ্ছে সার্ক ব্রান্টেন্ড। সে যদি নিজের থেকে উঠে আসে কোনো সমস্যা নাই, আর তা না হলে আমি তাকে খুঁজে বের করব। সবাই হাসি ঠাট্টা মস্করা করে। তখনই সেইখান থেকে সার্ক উঠে আসে। গ্রে তখন সার্ককে বলে, যদি তুমি নিজের থেকে সারেন্ডার না করো তাহলে আমি পুলিশকে ডাকবো। গ্রে ওকে রাগানোর জন্য বলে, গতকালকে আমি যখন তোমার বন্ধুর গলা কেটেছি তখনও সে এই একই কথা বলেছিল। সার্ক রেগে যায় এবং সার্ক মিউজিকের ভলিউম বাড়িয়ে দিতে বলে ওকে নিয়ে ওয়াশরুমের মধ্যে চলে যায়। সার্ক ওকে মাটির মধ্যে ফেলে দেয় এবং বলে, যদি তুমি সত্যিই আমার বন্ধুকে মেরে থাকো তাহলে তুমি হুইল চেয়ারে শুধু শুধু ঘুরে বেড়াচ্ছ এবং অভিনয় করছো। ঠিক একই সময় এস্টেম গ্রে এর ব্রেন থেকে ব্যথা পাওয়ার অপশনটাকে বন্ধ করে দেয়। সার্ক গ্রে এর পায়ে ফুটো করার পর ওর বুকের মধ্যেও ফুটো করে, কিন্তু তারপরে ও ব্যথা পায় না। ও ঘুরতে ঘুরতে গিয়ে নায়কের কানে গিয়ে পৌঁছায়। যখন কানের ভিতরে চাকুটাকে রাখে তখন গিয়ে গ্রে ব্যথা পাওয়া শুরু করে এবং গ্রে লাস্ট বারের মতো ওকে জিজ্ঞাসা করে যে আমাকে যদি মেরেই ফেলবে তুমি শুধু বলো যে তুমি ওইখানে ছিলে কিনা। যখনই ও বলে যে আমি ওইখানে ছিলাম, সাথে সাথে গ্রে এস্টেমকে বলে, এস্টেম তুমি এবার কন্ট্রোল নিতে পারো। ও রোবটের মতো মাটি থেকে উঠে আসে এবং একে একে সবাইকে মারা শুরু করে। কেউ ওর শরীরে টাচও করতে পারছিল না, কে ওকে কোন দিক থেকে আঘাত করবে এগুলো সব ও আগে থেকেই বুঝে যাচ্ছিল। ও সেইখানে থাকা একটি ইলেকট্রিক তার নিয়ে সার্কের ঘাড়ের ভিতরে গেঁথে দেয়। সার্ক শক খেয়ে মাটিতে পড়ে যাওয়ার পর ও সার্কের উপরে উঠে বসে এবং বলে, আমি একটা ইনভিজিবল ফাকিং নিনজা। সার্ক কিছু বলতে চায় না এবং অস্বীকার করে। এস্টেম গ্রে এর মাথার মধ্যে বলে যে ওকে চাকু দিয়ে আঘাত করো। ও কখনোই নিজের থেকে কোনো মানুষকে আঘাত করেনি, তাই ও দ্বিধাবোধ করায়। এস্টেম বলে, আমি তোমার হয়ে এই কাজটি করতে পারবো, তোমাকে ওর দিকে তাকাতেও হবে না। গ্রে যখন অন্য দিকে তাকিয়ে থাকে তখন এস্টেম সার্কের পুরো চেহারার ভিতরে কেটে দেয়। সার্ককে এস্টেম এমন ভাবে কেটেছে যে গ্রে ওর দিকে তাকাতেই ভয় পাচ্ছিল। সেই মুহূর্তে গিয়ে সার্ক ওকে বলে যে ওর অরিজিনাল নাম হচ্ছে টোলেন এবং বলে, কেন আমার স্ত্রীকে মেরেছিলে? তখন টোলেম বলে যে আমাদেরকে টাকা দেওয়া হয়েছিল তোমার স্ত্রীকে মারার জন্য। বলে, কে টাকা দিয়েছে তোমাকে? ও শুধুমাত্র একটা নাম বলতে পারে, ফিস্ক। অন্যদিকে এরন যখন বুঝতে পারে যে ওরা আবারও অন্য কোথাও গিয়েছে তখন এরন রিমোটলি এস্টেমকে শাটডাউন করার ব্যবস্থা করে। এস্টেম তখন গ্রেকে বলে যে তোমাকে একটা হ্যাকার খুঁজে বের করতে হবে, যেই হ্যাকার আমার সেফটি লকটাকে আনলক করে দেবে। এস্টেম গ্রেকে একটি ঠিকানা বলে এবং সেই ঠিকানাতে যাওয়ার জন্য বলে। সেই ঠিকানা এখান থেকে 10 মিনিটের দূরত্ব ছিল। এস্টেম ওকে এখান থেকে একটি গুলি তুলে নিতে বলে। ও গুলিটাকে তুলে নেওয়ার পর ওকে একটি কলমও তুলে নিতে বলে। তখন এস্টেম বলে, আমি তোমাকে যা যা বলবো তোমাকে সব লিখতে হবে। গ্রে সেই বার থেকে বের হয়ে আসে এবং এস্টেম বলে, আমাদের হুইল চেয়ারে করে যাওয়ার মতো সময় হবে না। গ্রে হুইল চেয়ার থেকে উঠে দৌড়ানো শুরু করে। এস্টেম যা যা বলে গ্রে ওর হাতের ভিতরে তাই লেখা শুরু করে। গ্রে যখনই সেই অ্যাপার্টমেন্টের সামনে এসে পৌঁছায়, এরন এস্টেমের 30% ক্ষমতা বন্ধ করে দেয় এবং গ্রে ওর একটি পা আর নাড়াতে পারে না। কিছু সময়ের মধ্যে এরন আস্তে আস্তে ওর শরীরের সম্পূর্ণ কানেকশন বন্ধ করে দেবে। অন্যদিকে ট্যালনের মৃতদেহর কাছে এসে পৌঁছায় ফিস্ক। ফিস্কের হাতের মধ্যে একটি ডিজিটাল ডিভাইস আছে। সেই ডিভাইসটিকে ও ট্যালনের চোখের মধ্যে ভরে দেয় এবং দেখতে পায় কি কি হয়েছে। তখন দেখতে পায় গ্রে সেই অ্যাপার্টমেন্টের ঠিকানা বলেছে এবং ও বুঝতে পারে যে গ্রে সেই অ্যাপার্টমেন্টে গিয়েছে। অন্যদিকে গ্রে সেই হ্যাকারের অ্যাপার্টমেন্টে এসে পৌঁছাতে সক্ষম হয়েছে, কিন্তু ততক্ষণে এরন সম্পূর্ণ 60% কানেকশন বন্ধ করে দিয়েছে, যার কারণে ওর দুটি পাই কাজ করা বন্ধ করে দিয়েছে। একটি মাত্র হাত কাজ করছিল। ও সেই হ্যাকারের রুমের দরজার ভিতরে জোরে জোরে চিৎকার করে হ্যাকারটিকে ডাকে। হ্যাকার বের হয়ে আসার পর ওকে অনেক পরিমাণে টাকা দেয় এবং বলে, আমার ব্রেনের ভিতরে যেই কম্পিউটার লাগানো আছে সেইটাকে তোমার হ্যাক করতে হবে। অন্যদিকে ফিস্ক সেই বার টেন্ডারকে বলে যে আমার বন্ধুকে কেউ এসে মেরে গেছে, কিন্তু তোমরা কোনো সাহায্য করলে না। বারটেন্ডার যখন তাদেরকে সেইখান থেকে চলে যাওয়ার জন্য বলে তখন ফিস্ক সেই বারটেন্ডারের সামনে এসে একটি হাঁচি দেয় এবং ওর নাকের মধ্য থেকে ছোট ছোট অসংখ্য ন্যানো মাইক্রোবট বের হয়ে আসে, যেগুলো গিয়ে সেই বার চালানো বৃদ্ধ লোকের নাক দিয়ে ভিতরে ঢুকে যায় এবং ব্রেনের সব কানেকশনগুলোকে কেটে দেয়। তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে সে সেইখানেই মারা যায়। অপরদিকে হ্যাকারটা ততক্ষণে নায়কের শরীরের সাথে ডাটা কেবল কানেক্ট করেছে এবং এস্টেমকে হ্যাক করা শুরু করেছে। ততক্ষণে ফিস্ক ওর একজন সহকর্মীর সাথে সেই অ্যাপার্টমেন্টে এসে পৌঁছায়। হ্যাকারটি এস্টেমকে হ্যাক করতে সক্ষম হয়, কিন্তু
স্টিম পুনরায় রিবুট নেয় এবং রিবুট নেওয়ার জন্য 5 থেকে 10 মিনিটের প্রয়োজন। ঠিক তখনই হ্যাকার সিসি ক্যামেরায় দেখতে পায় যে মিলিটারিরা সেইখানে এসে পৌঁছেছে। হ্যাকারটা সেইখান থেকে চলে যায়। ওর শরীর একেবারেই কাজ করছিল না, ওর শুধুমাত্র একটা হাত কাজ করছিল। ও সেইখান থেকে ভেগে যাওয়ার অনেক চেষ্টা করে এবং ফিস্ক ওর সহকর্মীর সাথে সেই দরজা ভেঙে সেইখানে ঢুকে আসে। স্টিম রিবুট নেওয়ার সাথে সাথে সে ওইখান থেকে লাফ দিয়ে উঠে দৌড় দিয়ে ভাগা শুরু করে। ফিস্কের সহকর্মী গ্রেকে ফলো করা শুরু করে এবং গুলি করতে থাকে। ফিস্কের চোখের মধ্যে এক্স-রে ভিশন ছিল। ও এক্স-রে ভিশন দিয়ে লিফটের ভিতরে থাকা 2 জন ব্যক্তিকে দেখতে পায় গুলি সহকারে এবং ওদেরকে দেয়ালের মধ্য থেকে গুলি করেই ওদেরকে মেরে ফেলে। গ্রে সেইখান থেকে ভাগতে ভাগতে একটি বিল্ডিং এর ছাদে এসে পৌঁছায়। যখন ওর হাতে যাওয়ার আর কোনো রাস্তা থাকে না, তখন স্টেম ওকে বলে আর ভাগার চেষ্টা করে কোনো লাভ নেই, আমি ওকে মেরে ফেলছি। এবং স্টেম ওকে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় আর ওর হাতের গুলিটাকে ওর মুখের দিকে দিয়ে গুলি করে ওকেই মেরে ফেলে। ফিস্ক যখন ছাদে উঠে আসে তখন দেখতে পায় ওর আরো একজন সহকর্মীকে গ্রে মেরে ফেলেছে। গ্রে আবারও ওর বাসায় এসে পৌঁছায়। ও দরজাকে লক করার পর যখন ঘরের ভিতরে হাঁটা শুরু করে, ও জানে না আগে থেকেই যে ওর ঘরের ভিতরে ওর মা ছিল। গ্রের মা গ্রেকে হাঁটতে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। গ্রের মা ওকে সবকিছু জিজ্ঞাসা করে। গ্রে ওর মাকে সবকিছু জানায়। সবকিছু জানানোর পর গ্রে ওর মাকে বলে, তুমি এই ব্যাপারে আর কাউকে বলতে পারবে না, তাহলে ওরা যদি স্টেমকে নিয়ে যায় তাহলে আমি আর হাঁটতে চলতে পারবো না। অন্যদিকে অ্যারন কান্নায় ভেঙে পড়ে, কেননা অ্যারনের হাত থেকে স্টেমের সকল ধরনের কন্ট্রোলিং ক্ষমতা চলে গিয়েছে। পরের দিন সকালবেলা গ্রে এর ঘুম ভাঙে। তখনই ওরা আওয়াজ পায় যে ডিটেকটিভ কোর্টেজ এসেছে। ডিটেকটিভ কোর্টেজ আসার পর দেখতে পায় ও বিছানায় শুয়ে আছে। ডিটেকটিভ কোর্টেজ কথা বলতে বলতে ওর চেয়ারে গিয়ে বসে এবং গ্রে এর কোর্টের মধ্যে একটি লিসেনিং ডিভাইস রেখে দেয়। ডিটেকটিভ কোর্টেজ গ্রেকে বলে যে এইবার আরো একটি ক্রাইম সিনের ওইখানে তোমার হুইল চেয়ারটি পাওয়া গেছে। ও বলে যে হ্যাঁ, আমি খুঁজতে গিয়েছিলাম আরো একজন খুনিকে, কিন্তু ওরা যখন আমাকে মেরে আমার হুইল চেয়ারটাকে রেখে দেয় তখন আমি সেইখান থেকে একটি ট্যাক্সি ক্যাবে করে চলে এসেছি। ডিটেকটিভ কোর্টেজ ওকে ওয়ার্নিং দিয়ে সেইখান থেকে চলে যায়। ও বিছানা থেকে উঠে আসে এবং স্টেমকে বলে আমাদেরকে এইসব বন্ধ করতে হবে। স্টেম বলে তুমি যদি সর্বশেষ ব্যক্তিটাকে খুঁজে বের করে না মারো তাহলে সে তোমাকে খুঁজে বের করে মেরে ফেলবে, আর তুমি মারা গেলে আমি মারা যাব, তাই এমনটা হতে দেওয়া যাবে না। তখন স্টেম ও শরীরের সম্পূর্ণ কন্ট্রোল নিয়ে নেয়। ও না চাওয়া সত্ত্বেও ও শরীর অটোমেটিক্যালি কাজ করা শুরু করে। ওর মা ওকে বলে তুমি কোথায় যাচ্ছ, তুমি যেও না, তুমি এখানেই থাকো। কিন্তু গ্রে বলে আমার হাতে কোনো কন্ট্রোল নেই, আমাকে যেতেই হবে, আমাকে কেউ থামাতে পারবে না এবং আমিও না। ও একা একাই বাসা থেকে বের হয়ে আসে এবং গাড়ি নিয়ে ফিস্ককে খুঁজে বের করার জন্য রওনা দেয়। কিছু দূর গাড়ি চালানোর পর ও ওর কোর্টের পকেটে হাত দিয়ে সেই মাইক্রোফোনটাকে খুঁজে পায়। তখনই গিয়ে ওরা বুঝতে পারে যে ডিটেকটিভ কোর্টেজ ওদের সব কথাবার্তাই শুনেছে এবং ডিটেকটিভ কোর্টেজ ততক্ষণে ওদেরকে ফলো করছে। ও ডিভাইসটাকে গাড়ির জানালা দিয়ে ফেলে দিয়ে গাড়িটাকে দ্রুত চালিয়ে সেখান থেকে ভেগে যাওয়ার চেষ্টা করে। ডিটেকটিভ কোর্টেজ পুলিশের গাড়ির সাইরেন এবং লাইটটাকে চালিয়ে দিয়ে খুব দ্রুত ওদেরকে ফলো করা শুরু করে। গ্রে খুব দ্রুত সেইখান থেকে গাড়ি চালিয়ে বেশ কিছু দূর ভেগে যাওয়ার পর যখন আর কোনো রাস্তা ছিল না, তখন হঠাৎ গিয়ে স্টেম বলে যে হয়তো আমি সাহায্য করতে পারবো। ওই রাস্তাতেই 1 কিলোমিটার দূরে থাকা একটি ইলেকট্রিক গাড়িকে স্টেম হ্যাক করে ফেলে এবং স্টেম সেই গাড়িটাকে উল্টো দিকে চালানো শুরু করে। গাড়িটা যখন কাছাকাছি চলে আসে, স্টেম গ্রেকে বলে তুমি সরে যাও। গ্রে সরে যাওয়ার সাথে সাথে সেই ইলেকট্রিক গাড়িটা গিয়ে ডিটেকটিভ কোর্টেজের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ডিটেকটিভ কোর্টেজ এইবার গ্রেকে আর ধরতে পারলো না। তখনই ডিটেকটিভ কোর্টেজ সেইখান থেকে চলে আসে গ্রে এর মায়ের কাছে এবং গ্রে এর মাকে জিজ্ঞাসা করে আপনি যা কিছু জানেন সবকিছু আমাকে জানান। গ্রে এর মা তখন ডিটেকটিভ কোর্টেজকে এরনের ব্যাপারে বলে দেয়। অন্যদিকে গ্রে চলে এসেছে ফিস্কের বাসায়। ও ফিস্কের সাথে কিছুক্ষণ কথা বলার পর যখন ফিস্ককে একেবারে মেরে ফেলবে তখনই গিয়ে ফিস্ক ওর গুলিটাকে ডজ করে ওরা দুইজন মারামারি শুরু করে। ওরা দুইজনের কেউ কাউকে আঘাত করতে পারছিল না, কারণ ফিস্কের শরীরের মধ্যে ছিল স্টেম ভার্সন 1। ওরা একে অপরের আক্রমণ আগে থেকেই বুঝে যাচ্ছিল এবং দুইজনের সবগুলো আক্রমণ ঠেকিয়ে ফেলছিল। যেহেতু ফিস্ক অনেক আগে থেকেই ফাইটিং এ দক্ষ, তাই ফিস্ক নায়ককে মারতে মারতে দেয়ালে ঠেকিয়ে ফেলতে সক্ষম হয়। ফিস্ক যখন গ্রেকে গুলি করে মেরে ফেলবে ঠিক সেই মুহূর্তে গ্রে ফিস্ককে অনেক পরিমাণে রাগিয়ে দেয়। বলে আমি যাদেরকে মেরেছি তাদের ভিতরে একজন তোমার ভাই ছিল। তোমার ভাই যেই দিন মারা গেছে সে আমার কাছে অনেক আকুতি মিনতি করেছে, কিন্তু আমি ওকে ছাড়িনি। ফিস্ক যখনই রেগে যায় ওর ব্রেন তখন কম কাজ করা শুরু করে এবং গ্রে ওকে তুলে নিয়ে সাথে সাথে একটি কাচের ভিতরে ছুঁড়ে মারে এবং সেই কাজটাকে ওর ঘাড়ের ভিতরে বিধিয়ে দিয়ে পুরোপুরি মেরে ফেলে। ফিস্ক মারা যাওয়ার আগ মুহূর্তে ওকে বলে যে এটা একটা জব ছিল, তার মানে ওদেরকে অন্য কেউ টাকা দিয়েছে, সেটাকে খুঁজে বের করার জন্য। গ্রে ফিস্কের ফোনটাকে তুলে নেয় এবং সেটাকে কানে কানেক্ট করার পর স্টেম সেই ফোনটাকে হ্যাক করে দেখতে পায় ওদেরকে হায়ার করেছে এরন। তখনই গিয়ে গ্রে আরো খেপে যায় এবং গ্রে গিয়ে পৌঁছায় এরনের কাছে। ও এরনের বাসায় ঢোকার পর সেখানে থাকা 2টা সিকিউরিটি গার্ডকে চোখ বন্ধ করে না দেখেই গুলি করে মেরে ফেলে। তারপরে ও যখন এরনের কাছে এসে জিজ্ঞাসা করে যে তুমি এমনটা কেন করেছো, তখন এরন কোনো কথা বলছিল না। সেই মুহূর্তেই সেইখানে পিছন থেকে বেরিয়ে আসে ডিটেকটিভ কোর্টেজ। ডিটেকটিভ গ্রেকে বলে তুমি তোমার গুলিটাকে নিচে রেখে দাও। গ্রে গুলি ছুঁড়ে ফেলে দেওয়ার পর ডিটেকটিভ কোর্টেজ যখন গ্রেকে অ্যারেস্ট করতে আসে তখন ডিটেকটিভ গ্রে এর শরীরের টাচে আসার সাথে সাথেই
এস্টেম শরীরের কন্ট্রোল নিয়ে নেয় এবং ডিটেকটিভ কোর্টেসকে ছুঁড়ে ফেলে দেয়। এস্টেম ডিটেকটিভ কোর্টেসকে মারা শুরু করে। গ্রে বলে, তুমি থামো, তুমি এমনটা কেন করছো? কোনো পুলিশকে আমি কেন হত্যা করব? ও একটা সাধারণ মানুষ, আমার স্ত্রীকে ও মারেনি, ওকে আমি মারতে পারবো না। তখন এস্টেম ওর কথা মানতে রাজি হয় না বিধায় ও নিজেই নিজের সাথে যুদ্ধ করে দেয়। ও এস্টেমের সাথে যুদ্ধ করতে গিয়ে ও নিজের এক হাতের ভিতরে ছুরি বিধিয়ে দেয়। তারপরও এস্টেম ওর শরীরের এক হাত ব্যবহার করে সেই পুলিশ অফিসারটাকে মারতে থাকে। গ্রে পুলিশ অফিসারটাকে বলে, প্লিজ আমাকে বিদ্যুতের শক দাও, আমাকে টেজার করো। পুলিশটা যখনই গ্রে এর কথা অনুযায়ী গ্রেকে টেজার দিয়ে টেজ করে, তখনও মাটিতে লুটিয়ে পড়ে। তখন গিয়ে অ্যারন একটি সিক্রেট বলে লাস্ট কয়েক বছর ধরেই আমার কোম্পানির কোনো ক্ষমতা আমার হাতে নেই, সবকিছুই পরিচালনা করছে এস্টেম। তুমি কি মনে করো যে তোমার কাছে আমি কেন গিয়েছিলাম, তোমাকে আমি কেন ডেকে এনেছিলাম? এই সবকিছু এস্টেমের প্ল্যান পরিকল্পনা ছিল। এস্টেম আমাকে বলেছিল যে তোমার অ্যাক্সিডেন্ট করানোর জন্য। এস্টেম আমাকে বলেছিল তোমার স্ত্রীকে মারার জন্য। এস্টেম আমাকে আদেশ দিয়েছিল যেন তোমাকে গিয়ে আমি তোমার স্ত্রীর কথা বলি এবং তোমার ঘাড়ের মধ্যে আমি ওকে ভরে দেই। এই সব কিছুই ছিল এস্টেমের প্ল্যান পরিকল্পনা। তোমার এবং তোমার স্ত্রীর গাড়িও হ্যাক করেছিল এস্টেম। তখন গিয়ে এস্টেম স্পিকারের মাধ্যমে সবার সাথে কথা বলা শুরু করে। বলে, তোমরা সাধারণ মানুষ, আমার জানার দরকার ছিল একটা মানুষের শরীরের ভিতরে কি কি থাকে, একটা মানুষ কিভাবে তার ব্রেনকে কন্ট্রোল করে থাকে। যখন সবাই এস্টেমের কথা শোনা নিয়ে ব্যস্ত, ততক্ষণে এস্টেম আবার রিবুট নিয়ে গ্রে এর সাথে উঠে আসে এবং ওর হাতের ভিতরে বিঁধে থাকা ছুরিটার সাথে এরনকে মেরে ফেলে। সেইখানে থাকা গুলিটাকে তুলে নিয়ে ও ডিটেকটিভকে মারার চেষ্টা করে। গ্রে অনেক চেষ্টা করে ওকে ঠেকানোর জন্য এবং সেই গুলিটাকে ঘুরিয়ে যখন নিজের ঘাড়ে নিজেই গুলি করে নিজেকে মেরে ফেলবে, ওই মুহূর্তে গিয়ে গ্রে দেখতে পায় ওর ঘুম ভেঙেছে এবং ও হাসপাতালের বেডে শুয়ে আছে। ও ভাবতে থাকে যা কিছু হয়েছে এগুলো কি সব স্বপ্ন ছিল না সত্য। ও এস্টেম বলে ডাকে কিন্তু কেউ কোনো আওয়াজ দেয় না। তখনই সেইখানে ঢুকে আসে ওর স্ত্রী। ও ওর স্ত্রীর শরীরের ভিতরে হাত দেয়। ওর স্ত্রী ওকে বলে যে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তুমি কয়েক সপ্তাহ ধরে হাসপাতালের ভিতরে অজ্ঞান অবস্থায় ছিলে। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাবো ডিটেকটিভ গ্রেকে বলছে, এটা তুমি নও গ্রে, তুমি ফিরে আসো। কিন্তু এস্টেম জবাব দেয়, গ্রেকে আমি অন্য জগতে পাঠিয়ে দিয়েছি। ও এমন এক ঘুমে চলে গেছে যে এই ঘুম থেকে ও আর কোনোদিন উঠবে না। এখন এই পুরো শরীরের কন্ট্রোল আমার হাতে। আর সাথে সাথে এস্টেম ডিটেকটিভকে গুলি করে মেরে ফেলে এবং ওর হাত থেকে ছুরিটাকে বের করে ওর নিজের রক্তই নিজে চেটে খেয়ে দেখে। ও সেইখান থেকে হেঁটে বের হয়ে আসে। আর অন্যদিকে আমাদের গ্রে ওর নিজের ব্রেনের মধ্যেই এমন একটা স্বপ্ন দেখা নিয়ে ব্যস্ত যেটা ওর কাছে আজীবনের জন্য বাস্তব হয়ে থেকে যাবে। এবং এস্টেম পুরো পৃথিবীর কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য সেইখান থেকে বের হয়ে আসে। এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। যাক, তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।